তাহলে আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে কিনা? তো শোনো, তাহলে এই যে ইকুইলিব্রিয়াম যেটা, এখানে বেসিক্যালি আমাদেরকে সবার আগে জানতে হবে হচ্ছে অ্যাবাউট অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম। তো এই অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম কি? শোনো, অ্যাসিডরা আমরা জানি ওরা হচ্ছে প্রোটন লুজ করে, তাই না? আর বেসরা হচ্ছে প্রোটন গেইন করে। এই যে প্রোটন লুজ করা বা প্রোটন গেইন করা, এইটা কিন্তু হচ্ছে স্ট্রং অ্যাসিডদের কেসে ওয়ান ওয়ে হয়, আর উইক অ্যাসিডদের কেসে রিভার্সিবল ওয়ে হয়। যেমন ধরো আমি যদি বলি যে HF, মনে করো, থিঙ্ক দ্যাট HF ইজ আ উইক অ্যাসিড, তাহলে এটা কিন্তু রিভার্সিবল ভাবে ব্রেকডাউন হবে। ঠিক আছে কিনা? তো এখন আমরা জানি যে যখন কোন রিয়াকশন রিভার্সিবল, তখন তার একটা মোমেন্ট আসে, যে মোমেন্টে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন এই দুটো ইকুয়াল হয়ে যায়। সেই মোমেন্টটাকে আমরা বলি হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। ঠিক তো? আচ্ছা, এখন এই ডায়নামিক ইকুইলিব্রিয়াম যেখানে থাকবে, সেখানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। তো ঠিক সেরকম এই যে একটা অ্যাসিড যে ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে, এই অ্যাসিডের ব্রেকডাউনের কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এখানে কি? সেটা হচ্ছে আমরা বলছি কে এ। কে এ স্ট্যান্ডস ফর অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এন্ড কে এ ইকুয়াল টু হচ্ছে concentration of H plus into concentration of F minus by concentration of HF। ঠিক আছে কিনা? তো কনসেন্ট্রেশন, তো এখান থেকে আমাদের বেসিক্যালি ফোকাস হচ্ছে ওই যে কনসেন্ট্রেশন অফ H প্লাসটা বের করতে হবে। হুম। তবে অনেক সময় হচ্ছে আমাদেরকে আবার কে এটাও বের করতে বলো। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কে এটা বের করার কিন্তু খুব ইজি একটা ওয়ে আছে। সেটা কি? আমরা রিলেশনশিপটা দেখি। শোনো, এখন এইচ প্লাস তুমি দেখো 1 মোল তৈরি হলো, এবং এফ মাইনাসে কিন্তু 1 মোল তৈরি হলো, 1 মোল। দুইটার কনসেন্ট্রেশন দ্যাট মিনস মোলস ইকুয়ালস হবে, আমি ধরলাম হচ্ছে এক্স। আর এইচ এফ এর কনসেন্ট্রেশন মনে করো সি। তাহলে কে এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এটা হচ্ছে এক্স ইন্টু এক্স, মানে এক্স স্কোয়ার বাই সি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? কে এ ইন্টু সি, বা শর্টে বলছি কাসি, কাছি কাছি। আর এক্স ইকুয়ালস টু রুট ওভার কাস। ঠিক আছে কিনা? এইভাবে কিন্তু আমরা এখান থেকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করে ফেলতে পারবো। তো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হচ্ছে রুট ওভার কে ইন্টু, ঠিক আছে না? এটা গেল। একইভাবে বেইজও কিন্তু ব্রেকডাউন হতে পারে। বেইজের ব্রেকডাউনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা আমাদের নাই। আচ্ছা, কিন্তু ওয়াটারের ব্রেকডাউন ইকুয়েশন আবার আমাদের আছে। ওয়াটার একটা, মনে করো, ওয়াটার যদি ব্রেকডাউন হয়, সেটাও কিন্তু বেসিক্যালি রিভার্সিবল, এন্ড এটা হচ্ছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস। ঠিক আছে? কিন্তু ওয়াটারের কেসে ডিসোসিয়েশন কনস্ট্যান্টে শুধু ওই প্রোডাক্ট গুলো থাকে, রিয়াক্ট্যান্ট গুলো থাকে না। রিয়াক্ট্যান্ট বলতে তো ওয়াটার, এখানে ওয়াটারটা লাগে না। তার কারণটা হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন আসলে এতটা মানে বেশি, যে আমরা ওকে হচ্ছে গিয়ে ওই এইচ প্লাস আর ও এইচ মাইনাস এর সাথে কম্পেয়ার করলে
ওয়াটারের কনসেন্ট্রেশন এক্সট্রিম ভাবে বেশি হয়ে যায়, তখন এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা জিরো চলে আসে। ওয়াটারের কনসেন্ট্রেশন এতটাই বেশি, এই জন্য আমরা ওটাকে এখান থেকে ইগনোর করছি, বুঝছি না, যাতে এটা জিরো না চলে আসে। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তুমি শোনো, তো আমাদেরকে এখান থেকে ওইটি পিএইচ বের করা শিখতে হবে, বা কনসেপ্ট অফ পি আমাদের জানতে হবে। কনসেপ্ট অফ পিটা কি? পি মানে হচ্ছে মাইনাস লগ উইথ বেস 10। পি মানেই হচ্ছে তাহলে, পি হচ্ছে একটা অপারেটর, এটা হচ্ছে মাইনাস লগ উইথ বেস 10। আর আমরা সেই ও লেভেল থেকে পড়ে আসতেছি পিএইচ, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ বেস 10 উইথ এইচ প্লাস। ঠিক কিনা? ওকে ফাইন, যেটা বলছিলাম। তো এখন এই যে পিএইচ এর যে ফর্মুলাটা, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি পিএইচটা বের করা হয়। ঠিক আছে, এখন এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করা হচ্ছে মেইন ইস্যু। যদি উইক অ্যাসিড হয় তাহলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা আমরা এইভাবে করে বের করব, আর যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে ওই অ্যাসিডের যে কনসেন্ট্রেশন ছিল ওটাই এইচ প্লাস এর কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে। আর যদি উইক অ্যাসিড হয় তাহলে তো এটা। ঠিক আছে কিনা? আর স্ট্রং অ্যালকালির জন্য একই জিনিস। স্ট্রং অ্যালকালি না, আচ্ছা স্ট্রং অ্যালকালির জন্য শোনো, তো এখানেও কিন্তু পিএইচ বের করতে হয়। সেটা কিভাবে? ওই যে কে ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা একটু আগে একটা ফর্মুলা পড়লাম, এইচ প্লাস ইন্টু ও এইচ মাইনাস। তো কি হবে, অ্যালকালি থেকে ও এইচ মাইনাস পাবো আমরা, এটার কনসেন্ট্রেশন দেওয়া থাকে, কে ডাব্লিউ এর ভ্যালু দেওয়া থাকে। তুমি সেখান থেকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করো, তাহলে এইচ প্লাস ইকুয়ালস টু কে ডাব্লিউ ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ ও এইচ মাইনাস। ঠিক আছে কিনা? এখান থেকে আমরা আবার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন পেয়ে যাবো। তারপরে ব্যাস পিএইচ এর ইকুয়েশনে বসাই দিলে আমরা পিএইচ পেয়ে যাবো, ওই অ্যালকালি পিএইচটা পেয়ে যাবো। ঠিক আছে কিনা? এখন ওই আমাদেরকে আর একটা সলিউশনের পিএইচ বের করতে হবে, যার নাম হচ্ছে বাফার সলিউশন। ঠিক আছে কিনা? বাফার সলিউশন। বাফার সলিউশন জিনিসটা কি? বাফার সলিউশন জিনিসটা হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনের পিএইচ বেসিক্যালি চেঞ্জ হয় না, সেম থাকে। মানে এখন তুমি বলতে পারো স্যার, তাহলে আমরা যদি ওর মধ্যে অ্যাসিড অ্যাড করি, অ্যাসিড অ্যাড করলে তো পিএইচ কমে যাওয়ার কথা, পিএইচ অ্যাড করলে আই মিন অ্যালকালি অ্যাড করলে তো পিএইচ বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমরা এই মধ্যে অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করলেও ওই বাফার সলিউশনের পিএইচটা কিন্তু সেম থাকে। তো ওই বাফার সলিউশনের পিএইচটা আমাদেরকে বের করতে হয়। এখন কথা হচ্ছে বাফার সলিউশন কি দিয়ে তৈরি, যার ফলে আমাদেরকে এটার আমি যদি এর মধ্যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করি তাহলে সেখানে পিএইচ এ কোনো চেঞ্জ হয় না। কি দিয়ে তৈরি বাফার? বাফার সলিউশন হচ্ছে বেসিক্যালি একটা উইক অ্যাসিড, উইক অ্যাসিড প্লাস ওর কনজুগেট সল্ট, শর্টে লিখলাম সল্ট। ঠিক আছে কিনা? অর একটা উইক অ্যালকালি প্লাস ওর কনজুগেট সল্ট। যেমন আমরা দু একটা এক্সাম্পল দেখি। ধরো উইক অ্যাসিড হচ্ছে CH3COOH, ইথানোইক অ্যাসিড প্লাস ওর সল্ট,
সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট নেওয়াটা বেটার। COONA, ঠিক আছে কিনা? অথবা স্ট্রং অ্যাসিড, সরি, উইক অ্যালকালি, যেমন ধরো বললাম যে NH4OH, উইক অ্যালকালি প্লাস ওর কনজুগেট সল্ট। তো কনজুগেট সল্ট বলতে মনে করো NH4Cl হতে পারে, ঠিক আছে? এই তো এরকম উইক অ্যাসিড আর তার সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, আর অথবা উইক অ্যালকালি আর তার কনজুগেট সল্ট, ক্লোরাইড সল্ট বা নাইট্রেট সল্ট ইজ বেটার, ঠিক আছে না? ওকে, এটা বলছিলাম। এখন এই বাফার সলিউশনের পিএইচ কি করে বের করে? বাফার সলিউশনের পিএইচ বের করার ফর্মুলাটা খুব সিম্পল। পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ বেস 10 কাভা, মানে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ইন্টু ভলিউম অফ অ্যাসিড বাই কসভস, মানে কনসেন্ট্রেশন অফ সল্ট টু ভলিউম অফ সল্ট, ঠিক আছে কিনা? আচ্ছা, যেটা বলছিলাম, এই এই ফর্মুলা দিয়ে আমরা বাফার সলিউশনের পিএইচ বের করতে পারি, ঠিক আছে কিনা? এখন অনেক সময় আমাদেরকে বলে যে একটা বাফার সলিউশন তুমি কি করে বানাবো। ধরো তোমাকে, ও বাই দ্য ওয়ে, যে পিকে মানে আবার কি? ওই অ্যাজ ইউজুয়াল, পি মানে -log 10, আর কে মানে তো কে এ, ঠিক আছে না? এখন তোমাকে বললাম যে একটা স্পেসিফিক বাফার সলিউশন কি করে বানাবো, ঠিক আছে কিনা? ধরো আমি তোমাকে বললাম, তোমাকে আমি আহ ধরো বেনজয়েক অ্যাসিড দিলাম, বেনজয়েক অ্যাসিড দিলাম, এটা তো উইক অ্যাসিড। বেনজয়েক অ্যাসিড দিলাম যার কনসেন্ট্রেশন হচ্ছে 1/dm3, আর তাহলে ওর সোডিয়াম বেনজয়েড, COON। আমি তোমাকে বলবো সোডিয়াম বেনজয়েড দিলাম যার কনসেন্ট্রেশন 1/dm3। আরে চালা তো 2 মোল/dm। এখন এই যে 2 মোল/dm3 সোডিয়াম বেনজয়েড, আর হচ্ছে 1 মোল/dm3 হচ্ছে বেনজয়েক অ্যাসিড, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম যে তুমি এই দুটোকে ইউজ করে তোমাকে, ও আচ্ছা, ধরো কে এ, আমি তো কে এ ভ্যালুটা মনে নাই, ধরো একটা ভ্যালু আর র্যান্ডম দিয়ে দিলাম 1.7 × 10⁻⁵। এখন আমি তোমাকে বললাম তোমাকে একটা বাফার সলিউশন বানাতে হবে যার পিএইচ হবে হচ্ছে 4.5। একটা বাফার সলিউশন তোমাকে বানাতে, ব্যাস তুমি ভ্যালুস গুলো এখানে বসাতে দাও। শোনো, আমাদের মেইন টার্গেটটা কি? এই যে এখানে যে অ্যাসিড আর সল্ট, ভলিউম অফ অ্যাসিড আর ভলিউম অফ সল্ট, এটা একটা রেশিও আমাকে বের করতে হবে। এই রেশিওটা বের করতে পারলেই কিন্তু বাকি ম্যাথটা পেরে যাব, মানে কতটুকু কি নিতে হবে আমি কিন্তু সেটা পেরে যাব, ঠিক আছে? যেমন ধরো আমি এখানে বসাবো পিএইচ ইকুয়ালস টু পিকেএ, কে এ তো হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻5 প্লাস log with base 10 concentration of acid, volume of acid, concentration of salt into volume of salt। এখান থেকে তুমি এই যে ভি ভি সরি এই যে VA/VS এই রেশিওটা তুমি বের করো, তাহলে তুমি ফাইনালি বুঝে যাবা
যে কতটুক অ্যাসিড নিলে কতটুক সল্ট নিতে হবে, কতটুক সল্ট নিলে কতটুক অ্যাসিড নিতে হবে ওই বাফার সলিউশনটা বানানোর জন্য। কিন্তু এই বাফার সলিউশনটা ওয়ার্ক করে কি? যেমন ধরো ধরো আমি একটা বাফার সলিউশন বানালাম HF ধরে, এটা উইক অ্যাসিড মনে করো, তো এটা H+ আর F- রিলিজ করলো ইকুইলিব্রিয়ামে, রিভার্সিবল চেইন। আর একটা সল্ট নিলাম, কনজুগেট সল্ট। কনজুগেট সল্ট বলতে এই যে এইটার সল্ট, ধরো কি নিলাম, KF নিলাম, K+ আর F-। ঠিক আছে? এখন ধরো আমি যদি এই সলিউশনের ভিতরে এক্সট্রা হাইড্রোজেন আয়ন অ্যাড করি, তাহলে কি হবে? এক্সট্রা হাইড্রোজেন আয়ন অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে ওভারঅল তাহলে আহ এই যে এই দুটো মিলাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, তাই না? যেহেতু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, ইকুইলিব্রিয়াম এই দিকে শিফট করে চলে আসলো, তার ফলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আবার নর্মাল হয়ে গেল। আমি হাইড্রোজেন আয়ন অ্যাড করার পরে মানে অ্যাসিড অ্যাড করার পরে কনসেন্ট্রেশন বেড়ে গেছিল, এখন কিন্তু ইকুইলিব্রিয়ামে শিফটিং হওয়ার ফলে আবার কমে গেল। আর আমি যদি এখানে এক্সট্রা হাইড্রক্সাইড আয়ন অ্যাড করি, হুম, তাহলে কি হবে? ওই এক্সট্রা ওই যে ওই হাইড্রোজেন আয়ন গুলো এবার এসে হাইড্রক্সাইড আয়নকে নিউট্রাল করে দেবে। হাইড্রক্সাইড আয়নকে বলো কি করবে? নিউট্রাল করে দেবে। নিউট্রাল হয়ে যাওয়ার পরে তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে ইটস লাইক পিএইচ তখন বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়বে না কেন? কারণ এই যে এই রিয়াকশনটা তো রিভার্সিবল রিয়াকশন, তো এই রিয়াকশনটা আবার মানে ইকুইলিব্রিয়ামকে শিফট করাবে ডান দিকে, রাইট সাইডে। তার ফলে যতটুকু হাইড্রোজেন আয়ন চলে গেছিল ওইটা আবার রিভাইভ করবে। তা তুমি এখন বলতে পারো স্যার তাহলে এই নিচে যে সল্ট আপনি দিলেন যে উইকার, সরি, যে স্ট্রং সল্টটা দিলেন, এটার কাজটা কি? আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম যখন এইদিকে শিফট করবে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন তো অনেক বেশি, মানে এইখানে না, সরি, যে তুমি যখন অ্যাড করছো বাইরের থেকে, তখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি না? তা তুমি তো ডিরেক্টলি অ্যাসিড অ্যাড করছো, এই হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন হবে কে? ক্লোরাইড আয়ন, মানে নেগেটিভ আয়ন যেটা। তো তাহলে একটু বেশি বেশি নেগেটিভ আয়ন লাগবে না? এই জন্য তো ওটার জন্য আমরা সল্ট থেকে পেয়ে যাই, এই জন্য আমরা এই সল্ট অ্যাড করছি। বুঝছো? আচ্ছা, এটা গেল। এবার তুমি আসো, ওই যে অনেক সময় আমরা এটা নিয়ে কথা বলি যে ধরো এই যে আমি একটা সলিউশন বানাচ্ছি, এখানে কে ওয়াটারের মধ্যে ডিজলভ হবে, কে ডিজলভ হবে না, এটা নিয়েও কিন্তু আমাদের কিছু ইস্যু আছে। এই ইস্যুটা সলভ করার জন্য আমরা আরেকটা ইকুইলিব্রিয়াম কনসিডার করি। এটা হচ্ছে, যেমন ধরো কিছু সল্ট আছে, একটা জিনিস মনে রাখবা, কোনো সল্টই কিন্তু ওয়াটারের ভিতরে কমপ্লিটলি সলিবল না। হ্যাঁ, কেউ অনেক বেশি সলিবল, কেউ অনেক কম সলিবল, তো আলটিমেটলি সবার একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। মানে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, মানে খাবার লবণ, তুমি হয়তো মনে করতে পারো সোডিয়াম ক্লোরাইড তো পানির মধ্যে অনেক সলিবল। না, অনেক সলিবল না। তুমি যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড গুলাইতে থাকো, একটা সার্টিন পর্যায়ে কি দেখবে যে আর সোডিয়াম ক্লোরাইড তুমি গুলাতে পারছো না, পানির মধ্যে ডিজলভ করতে পারছো না। ঠিক আছে না? তো তখন তুমি দেখবা যে সোডিয়াম ক্লোরাইড অনেকখানি ডিজলভ হয়ে গেছে, কিন্তু বেশ কিছুটা ইনসলিবল হয়ে নিচে পড়ে রয়েছে। তো এটা কখন হয়? মানে ইনসলিবল জিনিস কখন নিচে পড়ে থাকে? যখন একটা সলিউশন স্যাচুরেটেড হয়ে যায়। যেমন ইটস লাইক মনে করো তোমার সামনে অনেক ভাত দেওয়া হলো, বাট আলটিমেটলি কিছুক্ষণ পরে এসে দেখা গেল যে ভাত কিছুটা কমেছে, তবুও ভাত পড়ে আছে থালায়। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি আর খেতে পারছো না, তোমার পেট ভর্তি হয়ে গেছে, মানে স্যাচুরেটেড। এরকম সলিউশনও অনেক সময় আর হচ্ছে
কম্পাউন্ড কি ডিজলভ করতে পারে না, ও স্যাচুরেট হয়ে যায়। ওই স্যাচুরেশন পয়েন্টে আমরা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, আমরা বলি কেএসপি। এসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট, ঠিক আছে কিনা? যেমন ধর আমি যদি বলি যে লেড ক্লোরাইড, আর ওই স্যাচুরেশন পয়েন্টে কিন্তু মানে সলিবল হওয়ার যে বিষয়টা এটা রিভার্সিবল হয়। Pb2+ আর 2Cl-, তবে এখন এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেএসপি হবে। এই যে জাস্ট লাইক ওয়াটারের মতো, শুধু আমরা রিয়াক্ট্যান্ট সরি প্রোডাক্ট সাইডটা নেব। তাহলে Pb2+ আর Cl-, কারণ যে Cl- এর পাশে আবার 2 ছিল। তো এখানে একটা কথা আছে, এই যে এই সাইডটাকে না, এই সাইডটাকে আমরা আমরা আবার বলি প্রোডাক্ট অফ আয়ন কনসেন্ট্রেশনস, ঠিক আছে কিনা? প্রোডাক্ট অফ আয়ন, ঠিক আছে না? প্রোডাক্ট অফ আয়ন কনসেন্ট্রেশনস, এটা হচ্ছে কেএসপি। মানে এই প্রোডাক্ট অফ আয়ন কনসেন্ট্রেশনকে আমরা কেএসপি বলবো কখন, যখন সলিউশনটা স্যাচুরেট হবে। যদি সলিউশনটা আনস্যাচুরেট হয়, যদি আনস্যাচুরেট হয়, তাহলে ওই যে প্রোডাক্ট অফ আয়নের কনসেন্ট্রেশনটা লেস হবে কম্পেয়ার টু লেড অ্যান্ড Cl-। আর যদি ব্যাপারটা মানে এমনটা যদি হয় যে কেএসপির ভ্যালু এখনো, মানে তুমি যে কেএসপির ভ্যালু ধরো যে আগের দিন হিসাব করছো, আজকে আজকে আবার তুমি যখন সল্ট ডিজলভ করার চেষ্টা করছো, তার মধ্যে এখনো ওই কনসেন্ট্রেশনের মানে আয়নিক প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন কেএসপি থেকে কম, তার মানে এখনো ওর মধ্যে সল্ট ডিজলভ করা যাবে। আর যদি এমনটা হয় কেএসপি লেস হয়ে যায় ওই আয়নিক প্রোডাক্ট অফ সল্ট থেকে, আমি এটা লিখলাম না, এটা কি এখানে শিফট করে দিলাম, কেএসপি ভ্যালু মনে করো লেস হয়ে গেছে, তখন কিন্তু এটা এবার কি হবে, প্রিসিপিটেশন শুরু হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আবার ইকুয়াল না। যেমন ইটস লাইক মনে করো তুমি বেশি খেয়ে ফেলছো, তো বেশি খেয়ে ফেললে ওভার ইটিং হলে অনেক সময় কি হয়ে যাবে, বমি হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত বমি হবে? যতক্ষণ না পর্যন্ত তোমার স্টমাকের সাইজ আর খাবারের অ্যামাউন্ট ব্যালেন্স না হচ্ছে। হ্যাঁ, এখান থেকে না একটা জিনিস আমাদেরকে আবার একটু একটা ঘটনা জানতে হবে, যার নাম হচ্ছে কমন আর্ন। এটা কি কমন আর্ন ইফেক্ট আবার কি? মনে করো, যেটা বলছিলাম, ধরো একটা সলিউশনের মধ্যে lead 2+ আর Cl- ধরো এই দুটো ইকুয়াল, মানে আয়নিক প্রোডাক্ট অফ মানে মানে কনসেন্ট্রেশন, না আয়নিক প্রোডাক্ট অফ আয়ন কনসেন্ট্রেশন যেটা বলছিলাম, এটা ধরো কেএসপি ইকুয়াল হয়ে গেছে। এখন তুমি জাস্ট ইমাজিন করো যে আমরা এক্সটার্নালি আরো কিছু ক্লোরাইড আয়নস অ্যাড করলাম বাইরে থেকে, বা লেড আয়নস অ্যাড করলাম, তাহলে এখানে কি হবে, আয়নিক প্রোডাক্ট অফ দ্য সল্ট বেড়ে যাবে না, কম্পেয়ার টু কে, কম্পেয়ার টু দ্য কেএসপি। তো তখন কি হবে, তখন এই সল্টটার, এই যে সল্টের প্রিসিপিটেশন হওয়া শুরু হবে। কতক্ষণ পর্যন্ত চলবে এটা? যতক্ষণ না পর্যন্ত আবার এই সাইড আর ওই সাইড ইকুয়াল না হয়। এই ঘটনাকে আমরা বলছি কমন আয়ন ইফেক্ট। যে কোনো ধরো স্যাচুরেটেড সলিউশন, তার মধ্যে যদি ওই সলিউশনের মধ্যে যে আয়ন আছে, তো আমি যদি ওই এমন কোনো সল্ট অ্যাড করি আবার বাইরের থেকে, তার মধ্যে সেম আয়নটা আছে বা আয়ন গুলো আছে, তখন কি হবে, ওই যে সল্টটা একটু আগে ছিল স্যাচুরেটেড হয়ে, সেটার প্রিসিপিটেশন করা শুরু করবে, যে কোনো একটা সল্টের প্রিসিপিটেশন হওয়া শুরু করবে। এটা আমাদেরকে ওই আয়নিক প্রোডাক্ট গুলোকে র্যান্ডমলি ক্রস করে মাল্টিপ্লাই করে করে দেখতে হবে।
মানে যেমন ধর 4-5টা আয়ন অ্যাড করতে, এবার তুমি ও- ওদেরকে র্যান্ডামলি মাল্টিপ্লাই করে করে দেখবা যে কোনটা মাল্টিপ্লাই করলে কেএসপি ভ্যালু থেকে বেশি হয়ে যাচ্ছে। যেটা মাল্টিপ্লাই করলে কেএসপি ভ্যালু থেকে বেশি হয়ে যাচ্ছে সেটারই প্রিসিপিটেশন শুরু হবে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে গেল কেএসপি। এইটাই। এখন এগুলো কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা জানি। তো অনেক সময় আবার এটা হয় যে ধরো একটা সলিউশনের মধ্যে তুমি কোনো কিছু ডিজলভ করে ফেলছো, ওইটাকে মনে করো তুমি আর একটা সলিউশনের মধ্যে ডিজলভ করবে। যেমন ধরো ব্যাপারটা এরকম যে এই যেটা ওয়াটার, ওয়াটারের মধ্যে মনে করো এখানে ইথানল ডিজলভ করা আছে। ঠিক আছে? এখন তুমি যেটা করলা, তুমি এখানে উপরে ধরো অয়েল একটা সলিউশন দিই। তো এখানে যেটা হবে, এই যে ইথানল মনে করো ওয়াটারের মধ্যে একটা কনজেস্টেড অবস্থায় ছিল। তো যেহেতু অয়েল দেওয়া হচ্ছে, এন্ড ইথানল কিন্তু অয়েলের মধ্যে, এই এই জন্য কি হবে, ইথানল এই অয়েলের মধ্যে চলে যাবে, আর কিছুটা ইথানল ওয়াটারের মধ্যে। তো কতক্ষণ পর্যন্ত এই ওয়াটার থেকে ইথানলে যাওয়াটা চলবে, যতক্ষণ তা আবার ইকুইলিব্রিয়ামে না আসে। ঠিক আছে কিনা? এই যে ঘটনাটা ঘটছে যে একটা সিঙ্গেল জিনিস দুইটা সাবস্টেন্সের মধ্যে যাওয়া আসা করতেছে, এই ঘটনাটা আমরা বলছি পার্টিশন। এখানেও কিন্তু একটা, যেহেতু আলটিমেটলি রিভার্সিবল হচ্ছে এন্ড ইকুইলিব্রিয়াম স্টেটে রিচ করছে, সেখানেও কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। তার নাম হচ্ছে কে পিসি, পার্টিশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে কিনা? তো ধরো এখানে ইথানল ছিল কার মধ্যে, আমি শর্টে দিলাম ইথানল ইন ওয়াটার। আর এখন ইথানলটা গেছে কার মধ্যে, ইথানল ইন অয়েল। ঠিক আছে না? তাহলে ব্যাপারটা এরকম, ইথানল ইন ওয়াটার থেকে চলে গেল ইথানল ইন অয়েলের মধ্যে। ঠিক আছে কিনা? তো ওয়াটার থেকে ইথানল, সরি, অয়েলের মধ্যে কিছু ট্রান্সফার হবে, সেখানে আবার ওই যে প্লাস মাইনাস করে অ্যামাউন্ট কোথায় কত বেশি গেলে এটা আবার বের করতে। যেমন ধরো এখানে আগে 10 ছিল, তো এখান থেকে মনে করো 6 চলে গেল। 6টা কই গেল? ইথানলের মধ্যেই গেল। তাহলে ওয়াটারের মধ্যে 4 থাকলো। কে এস পি ইকুয়াল টু হবে 5। ঠিক আছে না? ওকে। এখন এই কেএসপি এর ভ্যালু কিন্তু নানান দিক দিয়ে এফেক্টেড হয়। যেমন ধরো এটা কিন্তু ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে। ধরো ইথানলের সাথে কিন্তু ওয়াটারের ইন্টারাকশনটা বেশ ভালোই। ইথানলের সাথে অয়েলেরও ইন্টারাকশন হয় কিন্তু কম। তার ফলে বেশিরভাগ ইথানল ওয়াটারের মধ্যেই রয়েছে। ফলে কেএসপি ভ্যালুটা একটু ছোট হবে। কারণ এখানে অয়েল তো হচ্ছে প্রোডাক্ট, তাহলে কনসেন্ট্রেশন ইন অয়েল থাকবে আর কনসেন্ট্রেশন ইন ওয়াটার থাকবে নিচে। ঠিক আছে কিনা? হয়ে গেল। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম শেষ।